আসসালামু আলাইকুম অল ডিয়ার মাই স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের যে টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 13। আমাদের চ্যাপ্টার 13 ফিজিক্সের চ্যাপ্টার 13-এ আমাদের আছে হচ্ছে মডার্ন ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স। তো মডার্ন ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে আমরা যদি একটু আলোচনা করতে চাই, অ্যাকচুয়ালি মডার্ন ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স মানে কি, মানে হচ্ছে মডার্ন ফিজিক্সটা কি। মডার্ন ফিজিক্স হচ্ছে ফিজিক্সটাকে যখন মডার্নাইজড করা হয়েছে, কিভাবে করা হয়েছে, অবশ্যই বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে করা হয়েছে। যুগের সাথে সাথে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রুমেন্ট আবিষ্কৃত হয়েছে। সেই ইনস্ট্রুমেন্ট আবিষ্কৃত হওয়ার পর থেকে আস্তে আস্তে আসলে এত ইলেকট্রনিক্সের এত বেশি ডেভেলপমেন্ট হয়েছে। সো ইলেকট্রনিক্সের ডেভেলপমেন্ট মানে হচ্ছে এই যে ভিডিওটি করছি, যে ফোনটি দিয়ে ভিডিওটি করছি, এটা হচ্ছে মডার্ন ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের একটি সার্কি ইম্প্যাক্ট বা প্রভাব। আমরা আরও বলতে পারি রেজাল্ট, হ্যাঁ রাইট, রেজাল্ট বলতে পারি, এটা বলতে ভালো একটা কথা, রেজাল্ট যদি বলি। আমরা টেলিভিশন, এলইডি টেলিভিশন দেখতেছি, ওই এলইডি টেলিভিশনও এই একই রকম মডার্ন ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের বিষয়বস্তু। সো আমরা মডার্ন ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে যদি একটু কথা বলতে চাই, আমাদের ফার্স্টের টপিক্স যেটা আছে সেটা একটু রেডিও অ্যাক্টিভিটি পড়ে আসতে হবে। আমাদের একটু রেডিও অ্যাক্টিভিটি যদি পড়ে আসি, আমরা একটু টপিক্স ওয়াইজ দেখবো। ফার্স্টই 13.1 আমাদের যে টপিক্স নাম্বার হচ্ছে 13.1-এ আছে, সেই 13.1-এ হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কথা বলেছে, তোমাদের হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছে। সো রেডিও অ্যাক্টিভিটি নিয়ে যদি তো একটা কথা বলতেই চাই, আমাদের ফার্স্ট হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদেরকে ডেফিনেশনটা শিখতে হবে। রেডিও অ্যাক্টিভিটি ডেফিনেশন, তো রেডিও অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভিটি কি বা রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে যদি আমরা পড়তে চাই, ফার্স্ট আমাকে পড়তে হবে যে রেডিও অ্যাক্টিভিটি ডেফিনেশন। হোয়েন দ্য প্রোটন নাম্বার এক্সিডস 82, মানে কি, মানে হচ্ছে প্রোটন নাম্বার যখন 82 হবে, 82 বা 82 এর বেশি হবে, অবশ্যই 82 এর বেশি হবে, when the proton number exceeds 82 the nucleus starts to become unstable। মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমরা জানি অ্যাটমিক নাম্বার ওয়াইজ আমরা হচ্ছে অনেকগুলো এলিমেন্ট, প্রায় 118টা এলিমেন্ট আছে বর্তমানে। তো অনেকগুলো এলিমেন্ট আমরা জানি, সেখানে যে 82-র উপর যে এলিমেন্ট, অর্থাৎ 82 অ্যাটমিক নাম্বারের উপর 82 এর অ্যাটমিক নাম্বার উপর যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলো সাধারণত কি হয়, আনস্টেবল হয়। সো সেই হিসেব থেকে আমরা যদি বলি when the proton number exceeds 82 the nucleus starts to become unstable, অর্থাৎ 82 এর উপর যাতে প্রোটন নাম্বার, তারা হচ্ছে তাদের যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা হচ্ছে আনস্টেবল থাকে। দিস আনস্টেবল নিউক্লিয়াস ট্রাই টু বিকাম স্টেবল। ওই আনস্টেবল অবস্থা থেকে তারা কি করতে চায়, তারা স্টেবল হতে চায়। সেই আনস্টেবল অবস্থান থেকে বা পজিশন থেকে তারা যদি স্টেবল হতে চায়, তো স্টেবল হতে চাইলে তাদেরকে কি করতে হবে, স্টেবল হতে চাইলে তাকে হচ্ছে ইমিট ইন এ কাইন্ড অফ রেডিয়েশন, অর্থাৎ রেডিয়েশন করতে হবে, ইমিট করতে হবে, রেডিয়েশন ইমিট করতে হবে। ভাই মানে কি, মানে হচ্ছে একজন আনস্টেবল অবস্থায় ছিল, সে আনস্টেবল পজিশন থেকে সে স্টেবল হতে চায়। ভাই কে স্টেবল না থাকতে চায়, সবাই তো স্টেবল হতে চায়, তাই না? তো সে স্টেবল হতে চায়, তো তাকে স্টেবল হতে চাইলে কি করতে হবে, সে যেটা একটা অবশ্যই কি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টকে স্টেবল হতে চাইলে অবশ্যই কি করতে হবে, রেডিয়েশন ইমিট করতে হবে। তো রেডিয়েশন ইমিট করা, ইমিশনের মাধ্যমে সে কি করে, সে হচ্ছে স্টেবল অবস্থায় আসে। দিস প্রসেস ইজ কল্ড রেডিও অ্যাক্টিভিটি। আমরা এই প্রসেসটাকে বলতে পারি হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। আর রেডিও অ্যাক্টিভিটির প্রসেসটা যদি তোমরা বুঝতে পারো, আশা করি মোটামুটি রেডিও অ্যাক্টিভিটি ডেফিনেশন বা রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে যে কথাগুলো বলছি তোমরা বুঝতে পেরেছ। এখন কোশ্চেন হচ্ছে, স্যার রেডিও অ্যাক্টিভিটি তো বুঝতে পারলাম, রেডিও অ্যাক্টিভ মানে হচ্ছে কি, একটা রেডিয়েশন, কোনো কিছুর একটা রেডিয়েশন, বাট রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কি এই 82 এর উপর যারা আছে তারাই শুধু রেডিও অ্যাক্টিভ? না ভাই, তারাও শুধু রেডিও অ্যাক্টিভ না। আইসোটোপ নামে কিছু আমরা জানি, আইসোটোপ পড়ে আসছি, কেমিস্ট্রিতে আমরা পড়েছি। এই আইসোটোপের ক্ষেত্রে যাদের প্রোটন নাম্বার সেম থাকে, একটু যদি আলোচনা করি, আইসোটোপ মানে হচ্ছে প্রোটন নাম্বার সেম, আইসো মানে একই, টোপ মানে প্রোটন, অর্থাৎ প্রোটন নাম্বার সেম। যাতে প্রোটন নাম্বার সেম তাদেরকে বলা হয় আইসোটোপ। সেই হিসেব থেকে আইসোটোপে যদি আমি একটু বলি, C12 C13 তোমাদের বইয়ে যেভাবে আছে সেভাবে আমি এক্সপ্লেন করেছি, C12 C13 C14। ভাই এই জিনিসগুলো মানে কি, মানে হচ্ছে যে এই C12 C13 C14 আমরা দেখছি, বাট এতে প্রোটন নাম্বার কিন্তু সেম। প্রোটন নাম্বার সেম মানে হচ্ছে প্রোটন এখানে 6টি আছে, এখানেও প্রোটন 6টি আছে, এখানেও প্রোটন 6টি আছে, বাট নিউট্রন হচ্ছে ডিফারেন্ট। সো নিউট্রন নাম্বার হচ্ছে ডিফারেন্ট, বাট প্রোটন নাম্বার সেম। এখানেও প্রোটন 6টি, এখানেও প্রোটন 6টি, এখানেও প্রোটন 6টি। তার মানে আমরা বলতে পারি এই কার্বন 3টি, আমরা যে কার্বন 3টির কথা বলছি, এদের মধ্যে হচ্ছে যে একটা আরেকটা আইসোটোপ। তো সেই হিসেব থেকে আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, আমরা হাইড্রোজেনের ক্লাস 8 থেকে পড়ে আসতেছি। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে কি, যে স্যার হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে,
হ্যাঁ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, আমরা এই টাইপসের ইনফরমেশনগুলো পড়ে আসছি। সো আমরা আমাদের পরবর্তী টপিক্সে যাচ্ছি। পরবর্তী টপিক্স হচ্ছে আমাদের 13.1.1 আমরা যেটা লেখা আছে সেটা হচ্ছে যে আলফা রে। আলফা রে সম্পর্কে যদি পড়ি, আলফা রেটা কি? আলফা রে হচ্ছে আলফা রে অর আলফা পার্টিকেল ইজ অ্যাকচুয়ালি হিলিয়াম নিউক্লিয়াস। আলফা রে অর আলফা পার্টিকেল হচ্ছে অ্যাকচুয়ালি একটা হিলিয়াম নিউক্লিয়াস। বা হিলিয়াম নিউক্লিয়াস মানে কি? হিলিয়াম নিউক্লিয়াস মানে হচ্ছে হিলিয়াম 2 হিলিয়াম 4 আমরা জানি এটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে তার অ্যাটমিক ম্যাস। তো সেখান থেকে আমরা বলতে পারি হিলিয়ামের যে নিউক্লিয়াসটা থাকবে সেটাকে আমরা বলি আলফা রে। তো অ্যাকচুয়ালি আলফা রে অর আলফা পার্টিকেল ইজ অ্যাকচুয়ালি হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়ামের যে নিউক্লিয়াসটা সেটাকে আমরা আলফা রে বা আলফা পার্টিকেল বলতে পারি। আরেকটা ইনফরমেশন তোমাদের অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে আলফা রে হচ্ছে পজিটিভ চার্জ। আলফা রে যেটা আছে বা আলফা পার্টিকেল আছে এটা হচ্ছে পজিটিভ চার্জ, তার মানে তার হচ্ছে পজিটিভ চার্জ তার মধ্যে থাকে। দেন 13.1.2 যেটা লেখা আছে সেটা হচ্ছে বিটা রে। তো বিটা রে কি? বিটা পার্টিকেল আর বিটা রে একই জিনিস, পার্টিকেল বিটা রে ইজ অ্যাকচুয়াল এন ইলেকট্রন। সো ইলেকট্রন আমরা জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জের ক্ষেত্রে আমরা বলতে পারি বিটা রে আর বিটা পার্টিকেল অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ বা নেগেটিভ কি নেগেটিভ চার্জ আর নেগেটিভিটি সে কি করতে পারে? ডেমনস্ট্রেট করতে পারে। ওকে স্যার, আমি এই ইনফরমেশনটা আশা করি তোমাদের বুঝতে পেরেছি। এখন আসো গামারের ইনফরমেশন যদি দিই। গামারেটা কি? গামারে হচ্ছে চার্জলেস। সো আমরা একটু ইনফরমেশন দিচ্ছি। গামারে ইজ অ্যাকচুয়ালি অ্যান এনার্জেটিক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর অবশ্যই গামারে চার্জলেস হবে। এখন কোশ্চেন হচ্ছে, স্যার এই আলফা রে, বিটা রে, গামা রে অনেক কথাই তো বললেন। একটা পজিটিভ বলতেছেন আলফা রে, বিটা রেকে বলতেছেন নেগেটিভ, গামা রেকে বলতেছেন চার্জলেস। মানে কি ভাই? পজিটিভও না নেগেটিভও না, তার মানে চার্জলেস। এখন কোশ্চেন হচ্ছে এই আলফা বিটা গামা রে আপনি কই পেয়েছেন স্যার? স্যার এই আলফা বিটা গামা রে হচ্ছে আমরা যখন এই রেডিও অ্যাক্টিভিটি পড়বো বা এই রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্টগুলো আছে এদের যে রিয়াকশনগুলো হয়, অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অর নিউক্লিয়ার যে রিয়াকশনগুলো হয় সেই নিউক্লিয়ার রিয়াকশনগুলোর ক্ষেত্রে আমরা জানি যে অ্যাকচুয়ালি এটা নিউক্লিয়াসটা ভেঙে যায় বা যে এলিমেন্টগুলো রিয়াকশন করে, অর্থাৎ ইউরেনিয়াম হতে পারে। তো সেই হিসেবে তার কি হয়? তার হচ্ছে নিউক্লিয়াসটা ভেঙে যায়। তো নিউক্লিয়াসের ভেতর যেহেতু রিয়াকশনটা হয় এই জন্য নিউক্লিয়ার রিয়াকশন বলি। আর এই নিউক্লিয়ার রিয়াকশন হওয়ার পর অনেকগুলো রে কি হয় স্যার? বের হতে থাকে, ইমিট হয়। সেই রেগুলার নাম হচ্ছে আলফা রে, তারপর হচ্ছে বিটা রে, তারপর হচ্ছে গামা রে। আমি আশা করি ইনফরমেশনগুলো তোমরা বুঝতে পেরেছ। সো আলফা রে, বিটা রে, গামা রে হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার রিয়াকশনের ফলে যেই রেগুলা বা যে পার্টিকেলগুলা স্যার ছড়িয়ে পড়ে চারদিকে, সেই রেগুলাকে আমরা বলছি হচ্ছে আলফা বিটা গামা রে। আশা করি তোমরা আগে টপিক্সটি বুঝতে পেরেছ। এখনকার আমাদের টপিক্স হচ্ছে 13.1.4, অর্থাৎ 13.1.4 যেটা লেখা আছে, আর্টিকেল নাম্বার 13.1.4 যেটা লেখা আছে সেটা হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফ কি? মানে কি অর্ধেক জীবন? আসলেই তাই। আমরা যে বাংলা করি হাফ মানে অর্ধেক, লাইফ মানে জীবন, তার মানে কি হাফ লাইফ মানে অর্ধেক জীবন? আসলেই তাই, অর্ধেক জীবন। বাট আমাদের ফিজিক্সে জিনিসটাকে একটু ব্যতিক্রম ভাবে এক্সপ্লেন করা হয়েছে। কিভাবে এক্সপ্লেন করা হয়েছে? বিষয়টাকে বলা হচ্ছে যে নিউক্লিয়ার যেই রিয়াকশন করে যেই এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলাই কি করে এই হাফ লাইফের যে ইনফরমেশনটা এইটার সাথে আমাদের কি সম্পৃক্ততা আছে। তেমন কিরকম? হাফ লাইফের ক্ষেত্রে যদি বলি, দ্য টাইম ইন হুইচ হাফ অফ দ্য নিউক্লিয়াস ডিসইন্টিগ্রেটস ইজ নোন অ্যাজ হাফ লাইফ। ভাই মানে কি? মানে হচ্ছে একটা নিউক্লিয়াসের অর্ধেক শেষ হইতে, অর্থাৎ একটি নিউক্লিয়াসটা কি হইতে? অর্ধেকটা শেষ হতে। অর্ধেকটা শেষ হতে মানে কি হতে পারে? সেই নিউক্লিয়াসের, আমি যদি একটু চিন্তা করি যে সেই নিউক্লিয়াসের কি স্যার ম্যাস হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে নিউক্লিয়াসের তো অবশ্যই ম্যাস আছে, যে নিউক্লিয়াসের ম্যাস হচ্ছে 20, আমি অ্যাজিউম করে নিচ্ছি। সো নিউক্লিয়াসের ম্যাস যদি 20 হয়, সো সেটা 20 থেকে ভেঙে ভেঙে বা ডিসইন্টিগ্রেটস হতে হতে হাফ যখন হবে তখন সেটা কত? 10, অর্থাৎ 10 হতে, যেহেতু সেই রেডিয়েশন করছে তো অবশ্যই তার নিউক্লিয়াসের যেই ইনফরমেশন বা নিউক্লিয়াসটা আছে সেটা ভেঙে আস্তে আস্তে কি রেডিয়েশন হতে থাকবে। তো রেডিয়েশন যখন হতে থাকে তখন এই রেডিয়েশনটা যখন অর্ধেক জায়গায় চলে আসে, অর্থাৎ আমি যদি 20 থেকে যদি বলি 10-এ আসছে, তাহলে এই যে 10 আসে, 10-এ আসতে তার যে টাইমটা প্রয়োজন হয় সেই টাইমটাকে আমরা বলি হচ্ছে হাফ লাইফ।
ওই নিউক্লিয়ার পার্টিকেলটার জন্য হাফ লাইফ, বা নিউক্লিয়ার এলিমেন্টের জন্য হাফ লাইফ। আশা করি আমরা ইনফরমেশনটা বুঝতে পেরেছি। একটা কথা সবসময় রাখবো, হাফ লাইফটা অ্যাকচুয়ালি হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের জন্য আমরা আলোচনা করি। থ্যাংক ইউ স্যার। নেক্সট আমাদের পরের টপিকস হচ্ছে 13.1.5 যেটা লেখা আছে ইউজেস অফ রেডিও অ্যাক্টিভিটি। বাবা এটা তোমরা পড়ে নিবা, ইউজেস অফ রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি বিভিন্ন ব্যবহার আছে, এগুলো অবশ্যই পড়ে নিবে তোমরা। 13.1.6 যেটা আছে অ্যাওয়ারনেস অ্যাবাউট রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি নিয়ে তো বহুত কাহিনী, বাংলাদেশের রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে তো কত কাহিনী হইল। রূপপুর পাওয়ার প্ল্যান্ট হবে কি হবে না, কি হবে না হবে, হইলেও কি এটা কি বাংলাদেশ ঠিকভাবে কি কন্ট্রোল করতে পারবে কি না, এটা নিয়ে অনেক কথা হয়েছে। তারপরও রাশিয়ার গভর্নমেন্ট যেহেতু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হেল্প করছে, তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে 90% মেবি 90% রাশিয়ান গভর্নমেন্ট হেল্প করছে। তো সেই হিসেব থেকে হচ্ছে যথেষ্ট সিকিউরিটি মেনটেন করেই আসলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে। এবং আমরা আশা করি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা আমাদের হবে, আমরা সেখান থেকে প্রায় 2400 মেগাওয়াট ইলেকট্রিসিটি পাবো। সো কন্টিনিউয়াসলি আমরা 2400 মেগাওয়াট ইলেকট্রিসিটি পাবো, যেখানে আমাদের নর্মাল যে ইলেকট্রিসিটি প্রোডাকশনে যে খরচটা হয় সেখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের খরচটা অনেক কম হবে। তার কথা চিন্তা করি আসলে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। রূপপুর পাওয়ার প্ল্যান্ট এটি বিশাল বড় প্রজেক্ট, বাংলাদেশে যেটি হচ্ছে প্রায় 1,14,000 কোটি টাকার একটি প্রজেক্ট। ওকে স্যার, এটা নিয়ে আলোচনা করলে আমার ক্লাসই শেষ হয়ে যাবে, অনেক ইনফরমেশন এখানে দিতাম হয়তো ক্লাসে থাকলে। তো আমরা যেহেতু এখানে ইউটিউবে ভিডিও করছি, আমাদের এত সময় নেই, সো আমরা শুরু করছি 13.2 আমাদের পরবর্তী যে টপিকস। 13.2 ডেভেলপমেন্ট ইলেকট্রনিক্স। বাই ডেভেলপমেন্ট ইলেকট্রনিক্স কি, ইলেকট্রনিক্সের ডেভেলপমেন্টটা কেমনে হয়েছে? এমনি তো আর হয়ে যায়নি। এমনি যদি হয়ে যেত তাহলে তো আর ওই আগে যখন আমরা দেখতাম এত বড় বড় টেলিভিশন, এত বড় বড় রেডিও নিয়ে মানুষ ঘোরাফেরা করত, এখন কি রেডিও শোনার জন্য বা রেডিও আমরা কি দেখি, ছোট্ট একটা কি এরকম একটু সাইজের রেডিও আছে। শুধু তাই না, ছোট ছোট যে ফোনগুলো দেখি আমরা, সেই ফোনের ভেতরেও কি এফএম রেডিও দেওয়া আছে, আমরা বিবিসি শুনতে পারি খুব সহজে। এই টেকনোলজিটার ডেভেলপমেন্ট কোথা থেকে আসছে? এমনি হয়েছে? অবশ্যই না, ডেভেলপমেন্ট অফ ইলেকট্রনিক্স, যেটা ফিজিক্সের অংশ। সো ডেভেলপমেন্ট ইলেকট্রনিক্স আমরা একটু যদি দেখি, ভ্যাকুয়াম টিউব নিয়ে একটু আলোচনা করব। একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে এডিসন। এডিসন কি করলেন? এডিসন অবজার্ভ দ্যাট, তিনি দেখলেন ইন এ লাইট বাল্বের ভেতর তিনি দেখলেন এ কারেন্ট ক্যান ফ্লো, কারেন্ট ফ্লো করতে পারে থ্রু এ ভ্যাকুয়াম স্পেস ফ্রম দ্য ফিলামেন্ট টু এ মেটাল প্লেট। মানে কি, ফিলামেন্ট থেকে মেটাল প্লেটে কারেন্ট ফ্লো করতে পারে উইদাউট এনি কানেকশন। একটা স্পেসে এমনি কানেকশন ছাড়াই কি করতে পারে, কারেন্ট ফ্লো করতে পারে। সো এই যে ইফেক্টটা অর দিস প্রসেস ইজ নোন অ্যাজ এডিসন ইফেক্ট। এই ইফেক্টটা বা এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে এডিসন ইফেক্ট। আশা করি ইনফরমেশনটা তোমরা বুঝতে পেরেছো। এখন ভ্যাকুয়াম টিউব নিয়ে যদি একটু কথা বলি, ভ্যাকুয়াম টিউবটা অ্যাকচুয়ালি কি? ভ্যাকুয়াম টিউবটা হচ্ছে এটি কাচের তৈরি ছোট্ট একটি ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে ভেতরে ভ্যাকুয়াম থাকবে, এই জন্য এটাকে ভ্যাকুয়াম টিউব বলা হচ্ছে। এই ভ্যাকুয়াম টিউবের অংশ হচ্ছে দুটি, আমরা একটু আলোচনা করেছি আলাদা করে। সেটা হচ্ছে যে ভ্যাকুয়াম টিউব, একটা ভ্যাকুয়াম টিউবে যখন উইথ 2 ইলেকট্রোডস থাকবে, অবশ্যই ভ্যাকুয়াম টিউবে তো 2টি ইলেকট্রোডস প্রবেশ করাতে হবে। একটি প্রবেশ করি আমরা কি করব স্যার? 2টি প্রবেশ করাবো। তো এ ভ্যাকুয়াম টিউব উইথ 2 ইলেকট্রোডস ইজ কল্ড ডায়োড হুইচ ওয়ার্কড অ্যাজ এ রেকটিফায়ার। সো হোয়াট ইজ ডায়োড? আমরা যদি ইনফরমেশন আছে, এ ভ্যাকুয়াম টিউব উইথ 2 ইলেকট্রোডস, যার মধ্যে 2টি ইলেকট্রোডস আছে, সেটাকে আমরা বলি ডায়োড। তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে স্যার ভ্যাকুয়াম টিউবে আপনি ইলেকট্রোডস কিভাবে কি করবেন? বাবা তোমরা কি ইলেকট্রোলাইসিস পড়োনি? ইলেকট্রোলাইটিক সেল পড়েছো, কেমিস্ট্রিতে ইলেকট্রোলাইসিস পড়েছো, সেখানে ইলেকট্রোলাইসিসে বলো না তোমরা যে 2টি ইলেকট্রোড, একটি আমরা কপারের ধরি, একটি জিঙ্কের ধরি, ইলেকট্রোড যেটা ইলেকট্রোলাইটিক সেলে থাকে। আশা করি সেই ইনফরমেশনটা তোমরা কিছুটা হলো অবগত হয়েছ। সো এ ভ্যাকুয়াম টিউব উইথ 3 ইলেকট্রোডস ইজ কল্ড ট্রায়োড হুইচ ওয়ার্কড অ্যাজ এ অ্যাম্প্লিফায়ার। তার মানে কি আমরা বলতে চাচ্ছি, একটা ভ্যাকুয়াম টিউব উইথ 3 ইলেকট্রোডস, যার মধ্যে 3টা ইলেকট্রোডস থাকবে, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রায়োড। ট্রায়োড কি কাজে আসে? ট্রায়োড হচ্ছে হুইচ ওয়ার্ক অ্যাজ এ অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ ট্রায়োড কি কাজে আসতেছে? অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করতেছে। এখন তো অনেক কথা বলে ফেললাম, রেকটিফায়ার, অ্যাম্প্লিফায়ার। স্যার রেকটিফায়ার কি, অ্যাম্প্লিফায়ার কি বলবেন না? অবশ্যই বাবা, অবশ্যই বলবো। রেকটিফায়ারের কাজ হচ্ছে কি করা স্যার? এসি টু ডিসি করা, অর্থাৎ কারেন্টের ক্ষেত্রে এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে কনভার্ট করতে পারে রেকটিফায়ার। ওকে, আশা করি ইনফরমেশনটা তোমরা বুঝতে পেরেছো। আর অ্যাম্প্লিফায়ার কি কাজ করে? অ্যাম্প্লিফায়ার হচ্ছে
ক্ষুদ্র অর্থাৎ অল্প একটা এনার্জিকে সেটা কি করতে পারে, একটা ওয়েভ এনার্জিটাকে সেটা বিশাল একটা এনার্জিতে ট্রান্সফর্ম করতে পারে। মানে কি, মানে হচ্ছে এই আমরা যখন শুনি মাইকে ছোট্ট করে বলা হয় বা আস্তে আস্তে বলা হয় হ্যালো, তখন সেই শব্দটা মাইকের সাহায্যে কি বিশাল একটা শব্দ হয়ে যায়। এই শব্দটা কিন্তু এমনি এমনি হচ্ছে না, অ্যাম্প্লিফায়ারই এই কাজটা করছে। তো স্যার এই অ্যাম্প্লিফায়ার রেকটিফায়ার কি এগুলো দিয়ে তৈরি করা হয়েছে? হ্যাঁ বাবা, এগুলো দিয়ে তৈরি করা হয়েছে। ডায়োড, ট্রায়োড, অ্যাম্প্লিফায়ার, রেকটিফায়ার, এগুলাই তো মডার্ন ফিজিক্স আর মডার্ন ইলেকট্রনিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট আর ডিভাইস। এরপর আমরা আমাদের পরের টপিক্সে আসবো, যেটা আমাদের 13.2 আর্টিকেলসে লেখা আছে, সেটা হচ্ছে যে ট্রানজিস্টর। ভাই ট্রানজিস্টর কি? ট্রানজিস্টর হচ্ছে ওই ডায়োড, ট্রায়োড, এগুলোকে ইউজ করে আমরা একটা মডিফাই করে একটি ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করা হয়েছে, যেটির নাম হচ্ছে ট্রানজিস্টর। আর এই ট্রানজিস্টর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আবিষ্কার আমাদের এই মডার্ন ফিজিক্সে। দেন হচ্ছে 13.2.3 আইসি। আইসি হচ্ছে কি? আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আমরা একটা মাদারবোর্ড বা একটা চিপে যখন অনেকগুলো ইনস্ট্রুমেন্ট রাখি, রেকটিফায়ার, তারপর হচ্ছে কি অ্যাম্প্লিফায়ার বা যেগুলো রেজিস্টার, ট্রানজিস্টর, হ্যাঁ, আমরা যেই ইনস্ট্রুমেন্টগুলোর নাম বলি রেজিস্টার, ট্রানজিস্টর, এগুলা যেই মাদারবোর্ডের মতো যে অংশটাতে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট ওর আইসি। সো আমাদের আরেকটা ইনফরমেশন আছে 13.2.4 ফিউচার অফ দ্য ইলেকট্রনিক্স, বা ফিউচার ইলেকট্রনিক্সের ফিউচারটা কি, বা ইলেকট্রনিক্স কি কাজে আসবে কি। ভাই সব কিছুতে তো ইলেকট্রনিক্স, তো ইলেকট্রনিক্সের ফিউচার কি এটা তো আর বলে দিতে হবে না নতুন করে। 13.3 আমাদের টপিক্স। দেন হচ্ছে আমাদের টপিক্স হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স কি? অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই অ্যানালগ সিস্টেমটা আগে ছিল, বাট পরবর্তীতে কি করা হয়েছে, ডিজিটের সাহায্যে যে ইলেকট্রনিক্স, অর্থাৎ ডিজিট 1, 0 এবং 1, এটার সাহায্যে যে আমরা ইলেকট্রনিক্সটাকে নতুন করে পাচ্ছি সেটাকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলি। অ্যানালগ সিস্টেমটা অ্যাকচুয়ালি একটু পুরাতন সিস্টেম, এটার মধ্যে রিলায়েবিলিটি একটু কম, বাট ডিজিটালে তো রিলায়েবিলিটি একটু বেড়ে যায়, কারণ হচ্ছে এটা খুব সহজে নষ্ট হয় না বা এফেক্টেড হয় না কোনো কিছু দিয়ে। সো অ্যানালগ সিস্টেমের ক্ষেত্রে আমাদের এই যে একটি ইনফরমেশন আছে যে এই সিগন্যালটি আমাদের দেখতে এরকম হয়, আর ডিজিটালের ক্ষেত্রে সিগন্যালটি হচ্ছে এরকমভাবে আমরা দেখাতে পারি। আশা করি ইনফরমেশনটা কিছুটা হলে অবগত হয়েছি। সো আমরা 13.4 আমাদের পরের টপিক্সে যাবো, সেমিকন্ডাক্টর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক্স। বাবা সেমিকন্ডাক্টর কি? আমরা জানি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড হচ্ছে নন কন্ডাক্টর, অর্থাৎ আমরা যেটা বলি কিছু কন্ডাক্টর থাকে, সেমিকন্ডাক্টর হচ্ছে বোঝাচ্ছে যে কন্ডাক্টর অ্যান্ড হচ্ছে নন কন্ডাক্টরের একদম মাঝামাঝি পর্যায়ে সেমিকন্ডাক্টর থাকে। সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি কি? সেমিকন্ডাক্টর হচ্ছে সিলিকন। অ্যাকচুয়ালি সিলিকন, আমরা জানি সিলিকন একটি এলিমেন্ট, আমরা খুব ভালো করে জানি এই সিলিকনের যে এলিমেন্ট, এই এলিমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে সেমিকন্ডাক্টর এলিমেন্ট হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে সিলিকনের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, সিলিকনগুলো অ্যাকচুয়ালি সিলিকনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 4টা ভ্যালেন্সি। সো 4টা ভ্যালেন্সি হিসেবে থাকলে সিলিকনগুলো এভাবে থাকবে। সো সিলিকনের ক্ষেত্রে আমরা একটা নতুন একটু সিস্টেম তোমাকে দেখাচ্ছি, যে আমাদের মাঝখান থেকে একটি সিলিকনকে আমরা সরিয়ে নিলাম, সরিয়ে নিলে এই জায়গাটা আমাদের খুব ফাঁকা হয়ে যাবে। আশা করি এই ইনফরমেশনটা বুঝতে পারছো। আমাদের কিন্তু আরও অনেকগুলো সিলিকন আছে, বাট সবগুলো দেখানো সম্ভব না, তাই অল্প করে ছোট্ট একটু অংশ দেখাচ্ছি। তো সেই হিসেবে এখানে যদি আমরা সিলিকনটাকে না দিই, তাহলে এখান থেকে সিলিকনটাকে আমরা যদি সরিয়ে একটা কাজ করি, যে এই জায়গায় সিলিকনটাকে যদি আমরা সরিয়ে ফেলি, তাহলে আমরা দেখবো এখানে ভ্যালেন্সি হচ্ছে 1, 2, 3, 4টা, অর্থাৎ 4টা হ্যান্ড দিয়ে সেটা কি করা, কানেক্টেড করা হবে বা সেটার সাথে বন্ড হবে। বাট সেই হিসেবে আমরা একটু এখানে একটু দেখবো যে এই সেমিকন্ডাক্টরের মধ্যে আমাদের 2 ধরনের টাইপ আছে, একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। আচ্ছা, পি টাইপটা কি? আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বলতে বোঝাচ্ছি এই যে উপরে দেখিয়েছি তোমাদের, এই যে সেমিকন্ডাক্টরটা সিলিকনের যেটা ছিল, এটার মধ্যে যদি আমি ট্রাইভ্যালেন্ট কোনো একটি এলিমেন্টকে রাখি, অর্থাৎ ট্রাইভ্যালেন্ট বলতে বোঝাচ্ছে যার ভ্যালেন্স হচ্ছে 3, তো এটার সাথে সংযোগ হবে, এটার সাথে কানেক্ট হবে, এটার সাথে কানেক্ট হবে, বন্ড তৈরি করবে, 1, 2, 3টা বন্ড তৈরি করবে। বাট এই বাকি সিলিকন, যে এই যে একটি বন্ড, এদিকে যে সে একটি ভ্যালেন্সি দিয়েছে, বাট এই বোরনটা কিন্তু স্যার কি এই সিলিকনের সাথে বন্ড তৈরি করতে পারবে না। কেন? কারণ বোরন হচ্ছে ট্রাইভ্যালেন্ট। তো এই জায়গায় বোরন কি করবে, একটি হোল তৈরি করবে। হোল মানে কি? যার মধ্যে ইলেকট্রনের অভাব। হোল মানে কি স্যার? যার মধ্যে ইলেকট্রনের অভাব। কারণ বোরনের যদি আরেকটি ইলেকট্রন থাকতো, তাহলে কিন্তু সে খুব সহজেই সিলিকনের সাথে বন্ড তৈরি করতে পারতো, বাট বোরন পারছে না। সো এই জায়গায় যেহেতু একটি হোল তৈরি হচ্ছে, তাহলে আমরা যেহেতু বলবো একটি হোল, তাহলে ইলেকট্রনের অভাব, তার মানে এটি একটি পজিটিভ চার্জ তৈরি করছে। সেই পজিটিভ চার্জের জন্য আমি বলতে পারি এটি একটি পি টাইপ সেমিকন্ডাক্টর। আর এন টাইপ সেমিকন্ডাক্টরটা কেমন হবে?
যে আমরা ট্রাইভ্যালেন্টের পরিবর্তে যদি এখানে পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট ইউজ করি, তাহলে পেন্টাভ্যালেন্টের ক্ষেত্রে আমরা জানি এখানে একটি বন্ড তৈরি করবে, এখানে একটি বন্ড তৈরি করবে, এখানে একটি বন্ড তৈরি করবে, এখানে একটি বন্ড তৈরি, 4টা বন্ড তৈরি করবে, বাট একটি ইলেকট্রন অর্থাৎ একটি বন্ড, আপনার পেন্টাভ্যালেন্ট মানে হচ্ছে তার ভ্যালেন্সি 5, সো একটি ইলেকট্রন কিন্তু তার অতিরিক্ত থেকে যাবে। সো একটি ইলেকট্রন যেহেতু তার বেশি এক্সট্রা থেকে যাবে, সেই ইলেকট্রনটি কি করতে পারবে, ফ্রিলি মুভ করতে পারবে। আর এই ইলেকট্রনটি যেহেতু নেগেটিভ চার্জ কেরিয়ার হিসেবে কাজ করে, নেগেটিভ চার্জ, তো সেই হিসেবে স্যার আমরা বলতে পারি এটা হচ্ছে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। সো সেমিকন্ডাক্টর হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আশা করি ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছ। সো এর পরের টপিক হচ্ছে 1341 ডায়োড। আমরা যদি একটু কম্পেয়ার ইনফরমেশনগুলো দেখতে পারবো যে অ্যাকচুয়ালি পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা বলেছিলাম, পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা অ্যাড করেছি। তো পি টাইপ সেমিকন্ডাক্টর কি ক্যারি করে আমরা জানি, সেটা হচ্ছে যে হোলগুলো ক্যারি করে, আর এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে ইলেকট্রন ক্যারি করে। তো এদের সাথে কানেক্টেড করার পর আমরা দেখলাম যে স্যার এটার সাথে হচ্ছে একটি ব্যাটারি কানেক্টেড করেছি, একটি নেগেটিভ যে আমাদের টার্মিনালটা আছে, আর এন টাইপের সাথে আমরা হচ্ছে পজিটিভ টার্মিনালটা কানেক্টেড করেছি। সো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা জানি হোলগুলাকে কি করবে, হোলগুলাকে ইলেকট্রন হচ্ছে অ্যাট্রাকশন করবে। তো হোলগুলাকে যদি ইলেকট্রন অ্যাট্রাকশন করে নিয়ে আসে, আর এই পাশে পজিটিভ চার্জটা যদি এই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাকশন করে, আমরা জানি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাকশন করে, তো পজিটিভ চার্জ যদি এই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাকশন করে নিয়ে আসে, তাহলে আলটিমেটলি মাঝখানে যে অংশটুকু আছে অর্থাৎ লেয়ারটুকু আছে সেটা কিন্তু ফাঁকা স্থান তৈরি করবে, তার মানে এখানে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হবে না। একটা এমিটার রেখেছি আমরা কি করার জন্য, এমিটার রেখেছি হচ্ছে আমরা বোঝার জন্য যে এখানে ইলেকট্রিসিটি কোনো ফ্লো করবে কি হবে না। আসলে দেখবো আমরা এখানে কোনো ইলেকট্রিসিটি ফ্লো করবে না, কারণ হচ্ছে এই নেগেটিভ ব্যাটারি নেগেটিভ টার্মিনালটা কি করবে, এই হোলগুলোকে টেনে নিয়ে চলে আসবে, আর এই ইলেকট্রনগুলোকে কি পজিটিভ চার্জগুলো টেনে নিয়ে চলে আসবে, তারপরে এখানে ইলেকট্রিসিটি ফ্লো করবে না, সো নো কারেন্ট ফ্লোস। আবার নেক্সট আমরা যদি এখানে কম্পেয়ার করি, তাহলে এখানে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে আমরা যে ব্যাটারি কানেকশনটা আছে সেই ব্যাটারি কানেকশনটাকে আমরা একটু চেঞ্জ করে দিয়েছি। সো ব্যাটারি কানেকশনটাকে আমরা আগে নেগেটিভ পজিটিভ এভাবে দিয়েছিলাম, এখন আমরা চেঞ্জ করে দিয়েছি, পজিটিভ হচ্ছে আমাদের পি টাইপের সাথে আর নেগেটিভ হচ্ছে এন টাইপের সাথে। তো এই হিসাব থেকে আমরা যখন দেখবো কি করবে, এই নেগেটিভ যেই টার্মিনালটা আছে এটি কি হচ্ছে ইলেকট্রনগুলোকে কি করবে, অবশ্যই রিপালস করবে। রিপালস করার কারণে কি হবে, এই নেগেটিভগুলো রিপালস করার কারণে এই নেগেটিভ ইলেকট্রনগুলো কি হবে, এদিক দিয়ে গিয়ে স্যার এই যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলো গিয়ে এই লেয়ারটাকে কি করবে, পেনিট্রেট করে এখানে চলে আসবে, হোলগুলোর কাছে চলে আসবে। সো এখানে হোলগুলোর কাছে চলে এসে মিক্সড হয়ে যাবে, আবার এই ইলেকট্রনগুলো ঘুরে এদিকে চলে আসতে হবে, তখন এখানে আমাদের ফ্লো হবে। সো এখানে আমাদের কারেন্ট ফ্লোস বা ইলেকট্রিসিটি যে ফ্লোটা সেটা হচ্ছে। আমরা একটু সিম্বল দেখবো, যেহেতু ডায়োড পড়ছি, ডায়োডের সিম্বল অ্যাকচুয়ালি হচ্ছে এটা অ্যারো সাইন দিয়ে এরকম একটি টান দিলে আমরা দেখতে সিম্বল অফ ডায়োড পাচ্ছি। সো আমাদের হচ্ছে 1351 আছে মাইক্রোফোন, পরবর্তী টপিক্স আছে 1352 তে স্পিকার আছে, 5 রেডিও, এবং 1345 হচ্ছে টেলিভিশন, ল্যান্ডফোন, ফ্যাক্স, ইন্টারনেট, আর হচ্ছে ইমেল। বাবা এই ইনফরমেশনগুলো তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যে এগুলো তোমাদেরকে মোটামুটি ইনফরমেশনগুলো সহজ আছে। এই বছর যেহেতু আমাদের পরীক্ষায় যেহেতু মাইক্রোফোন এবং স্পিকার চলে আসছে এসএসসি পরীক্ষায়, আমরা সামনে আশা করি না যে মাইক্রোফোন স্পিকার থেকে ঢাকা বোর্ডে হয়তো মেথ প্রশ্ন হবে, বাট রেডিও টেলিভিশনটা ইম্পর্টেন্ট, আমাদেরকে টপিকসগুলো পড়তে হবে, অবশ্যই পড়ে নিব। আর চ্যাপ্টার 14 নিয়ে যদি আমি একটু আলোচনা করি, চ্যাপ্টার 14 আমাদের যে টপিকসগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা এক্স রে আছে, হিউম্যান বডির ক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্টগুলো, এক্স রে আছে, সিটি স্ক্যান আছে, স্যার এমআরআই আছে, হ্যাঁ এন্ডোস্কোপি আছে। তো এই ইনফরমেশনগুলো আমাদেরকে একটু দেখতে হবে। সো আশা করি স্যার মোটামুটি টপিকসগুলো আমরা আলোচনা করতে পেরেছি। ইনফরমেশনগুলো আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমরা এইচডাব্লিউ হিসেবে অবশ্যই এইচডাব্লিউ হিসেবে কিছু ইনফরমেশন নিব। আর যে চ্যাপ্টারটা আমি পড়িয়েছি এই চ্যাপ্টারটা আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ স্যার। সো ওকে, এই ইনফরমেশনগুলো দেওয়ার পর আমি আশা করি তোমরা ইনফরমেশনগুলো বুঝতে পেরেছো, টপিকসগুলো বুঝতে পেরেছো। আমরা নেক্সট হয়তো সুযোগ পেলে অবশ্যই এগুলো নিয়ে, এই রেডিও এবং টেলিভিশন নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।